মাই ডিয়ার স্টুডেন্টস, চলো আরও একটা গ্রামার প্র্যাকটিস সেট নিয়ে ডিসকাস করি, যেগুলো মাধ্যমিক পরীক্ষায় ভীষণ সাহায্য করবে তোমাদের। তাছাড়া 8, 9 প্রত্যেকটি ক্লাসের পরীক্ষাতে গ্রামার সলভ করতে তোমাদের সাহায্য করবেই করবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমার কি আছে, অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ দ্য ভার্বটা সিলেক্ট করতে হবে। এপিজে আব্দুল কালাম সম্পর্কে বলা হচ্ছে, যিনি আমাদের প্রেসিডেন্ট ছিলেন। তো তিনি ভারতের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। তাহলে তিনি নির্বাচন করেননি, তিনি নির্বাচিত হয়েছিলেন এবং সেটা পাস্ট। তাহলে এখানে হ্যাড ইলেক্টেড, এই যে বাইরে ইলেক্টেডটা রয়েছে, হ্যাড ইলেক্টেড মানে হচ্ছে তিনি নির্বাচিত কাউকে করেছিলেন, তা তো নয়। হ্যাজ বিন ইলেক্টেড, হ্যাঁ এটা প্যাসিভ, হ্যাজ বিন ইলেক্টেড প্যাসিভ, কিন্তু সেটা তো প্রেজেন্ট পারফেক্ট, পুরো ব্যাপারটা তো পাস্ট। তাহলে উত্তর কোনটা হবে? ওয়াজ ইলেক্টেড, অর্থাৎ তিনি নির্বাচিত হয়েছিলেন অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তাহলে আমি এখানে কোনটা নেব? ওয়াজটা নেব। এবারে দেখা যাচ্ছে যে তিনি নির্বাচিত হয়েছিলেন কিভাবে, না তিনি পরাজিত করেছিলেন এল সাইগালকে খুব অল্প মার্জিনে, মানে খুব অল্প ভোটেই তিনি কি পরাজিত করেছিলেন এই ব্যক্তিকে। তাহলে পরাজিত করেছিলেন, এখানে যেটা রয়েছে দেখো পাস্ট ইনডেফিনিটে প্যাসিভ, অর্থাৎ তিনি পরাজিত হয়েছিলেন, এটা দিলে মানে হচ্ছে তিনি পরাজিত হয়েছিলেন, সেটা তো না। তাহলে তিনি পরাজিত করেছিলেন, হ্যাড ডিফিটেড, আবার ডিফিটেডটাও হয় তিনি পরাজিত করেছিলেন, কিন্তু এটা পাস্ট পারফেক্ট, এটা পাস্ট ইনডেফিনাইট। ঠিক আছে, তাহলে তিনি নির্বাচিত হয়েছিলেন, তার কারণ কি? তিনি এই ব্যক্তিকে পরাজিত করেছিলেন, তাহলে তার নির্বাচিত হওয়ার আগে তো তাকে পরাজিত করতে হয়েছিল। তাহলে দুটো পাস্টের মধ্যে যেটা বেশি পাস্ট হয় সেটা অবশ্যই কি হবে? পাস্ট পারফেক্ট। তাই আমরা কোনটা নেব? আমরা এইটা নেব, হ্যাড ডিফিটেড। ঠিক আছে, পরাজিত করেছিলেন, তারপরেই পরাজিত করার কারণেই তিনি নির্বাচিত হতে পেরেছিলেন। তাহলে নিশ্চয়ই তার নির্বাচিত হওয়ার আগে তাকে পরাজিত করতে হয়েছিল, তাই এই ডিফিটেড এটাও হতে পারতো, কিন্তু আমরা নেব এইটা, হ্যাড ডিফিটেড। ঠিক আছে, যদি এবারে দেখো বলছেন হি অর্থাৎ এপিজে আব্দুল কালাম তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেছিলেন। এই যে হ্যাজ বর্ন, হ্যাড বর্ন এগুলো হবেই না, কারণ জন্ম এগুলো প্রত্যেকটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। এটা প্রেজেন্ট পারফেক্ট, এটা পাস্ট পারফেক্ট। কেউ নিজে থেকে জন্মাতে পারে না, বাবা মার দ্বারা তাদের জন্ম হয়, অর্থাৎ অবশ্যই এইটা কোনটা হবে? ওয়াজ বর্ন। এটা সবসময় মনে রাখবে, কেউ জন্মগ্রহণ করেছিলেন মানে হি ওয়াজ বর্ন। তাহলে উত্তর আমি এটাকেই নেব। তাহলে এইটার পরবর্তী স্টেপে আমরা এবার যাব। চলো আর্টিকেল প্রিপোজিশনসটা দেখে নেই। ম্যান ইজ দ্য আর্কিটেক্ট। আর্কিটেক্ট কথার মানে জানো কি? আর্কিটেক্ট মানে স্থপতি, অর্থাৎ যে তৈরি করে। তাহলে ম্যান ইজ দ্য আর্কিটেক্ট ওন ফেট, ফেট কথার মানে ভাগ্য, তাহলে নিজের ভাগ্য মানুষ নিজেই তৈরি করতে পারে, এটা একটা কমন প্রভাব। তাহলে ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ, কি উত্তর হবে? অফ হিজ ওন ফেট। ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ওন ফেট ইফ হি মেক্স, তার যে জীবনে যে টাইম, সেই টাইমকে যদি ওয়েস্ট না করে প্রপার ইউজ করে, তাহলে কি হবে? হি মেক্স দ্য প্রপার ইউজ অফ হিজ টাইম, হি ইজ শিওর, সে একদম নিশ্চিত কি করতে পারবে? জীবনে প্রসপার, ইমপ্রুভ, উন্নতি করবে, প্রসপার সমৃদ্ধি লাভ করবে। তাহলে কি হবে? হি ইজ শিওর, ইমপ্রুভ করার ক্ষেত্রে ইমপ্রুভ করতে পারবে, তাহলে তে ইনফিনিটিভ হবে। তাহলে এখানে কি হবে? টু ইমপ্রুভ, অর্থাৎ সে যদি প্রপার টাইমটা ইউজ করে তাহলে জীবনে সে ইমপ্রুভ করতে পারবেই পারবে, এই ব্যাপারে একদম শিওর, নিশ্চয়তা। তোমরাও কিন্তু টাইম প্রপারলি ইউজ করবে যদি ইফ ইউ ওয়ান্ট টু গেট সাকসেস ইন লাইফ। ওকে, এই যে ন্যারেশনটা করতে বলেছে, দেখো লেটের পরে একটা আস রয়েছে, অর্থাৎ সে বলছে চল না আমরা আমাদের কথা ফ্রি ভাবে বলি। ঠিক আছে, এরকম যখন লেটের পরে আস দেখবে, সে কিন্তু নিজের কথা বলছে না, সে সকলের কথা বলছে, তাদের সকলের কথা বলছে। তাহলে এইখানে যেই দেখবে আস রয়েছে মানে ইউএস, এস, এই এস এর সঙ্গে কানেক্টেড, দেখো সাজেস্টেডেরও শুরু হচ্ছে কি দিয়ে? এস দিয়ে। তাই লেট আস থাকলেই তুমি এখানে কি দেবে? সাজেস্টেড। তাহলে লিখলাম হি সাজেস্টেড। এই কমা কোটেশনে কি আসবে? দ্যাট দিয়ে দিলাম। তারপরে সে তো নিজের কথা বলছে না, সে সকলের কথা বলছে, তাদের সকলের কথা বলছে। তাহলে হির প্লুরাল ফর্ম কি? দে। যদি এখানে লেট মি বলতো, সে শুধু বলতো লেট মি, আমাকে বলতে দাও, তাহলে হি হতো। কিন্তু যে সে যখন বলছে লেট আস, মানে সে একা বলবে না, তারা সবাই বলবে, তাই জন্য হি প্লুরাল কি? সে, তারা। তাহলে কি হবে? দে। আর এই যে এস দেখছো, এস, লেট আস, আস থেকে যেমন তোমার মনে রাখতে হবে সাজেস্টেড, তেমনি আস থেকে তোমাকে মনে রাখতে হবে কি হবে? শুড। তাহলে এখানে দুটো শব্দ বাদ গেল, লেট আস, তার বদলে দুটো শব্দ আসলো দে শুড। দে কেন এলো? কারণ সে বলছে লেট আস, চল আমরা বলি। তাই সে যদি বলে আমরা, তারপরে কি? তারা। তাহলে হবে দে শুড, তারপরে যা আছে তাই লিখে দেবে, স্পিক ফ্রিলি। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে দুটো শব্দ বাদ গেল, লেট আস, তার বদলে দে শুড আসবে। তাহলে লেট আস থাকলেই তুমি এখানে সাজেস্টেড দেবে, এখানে শুড দেবে। আর যেহেতু এখানে হি বা যদি সিও থাকতো, মানে সে বলছে আমরা, তার মানে সে বলছে তারা, অর্থাৎ হির বহুবচন কি? সে, তারা। এখানে যদি আই থাকতো তাহলে কিন্তু লেট আস থাকলে আই এর বহুবচন কি হতো? আমি, বহুবচন কি? আমরা, তখন কিন্তু এখানে উই হতো। কিন্তু এই এসটা তোমাকে মনে করিয়ে দেবে যে রিপোর্টিং ভার্বের এখানে কি হবে? সাজেস্টেড, আর এখানে কি হবে? এবারে দেখো দুটো বাক্য দিয়েছে, হি টোল্ড আস অ্যাবাউট এ হারমিট। হারমিট মানে সাধু।
সে একটা সাধুর ব্যাপারে আমাকে মানে আমাদেরকে বলেছিল, ইন এ জঙ্গল হি মেট হিম, আর সে এই সাধুকে জঙ্গলে সাক্ষাৎ করেছিল। তাহলে এই হিমটা কাকে বোঝাচ্ছে? হিমটা কিন্তু এই হারমিটকেই বোঝাচ্ছে। ঠিক আছে, বলেছে জয়েন ইনটু অ্যাডজেক্টিভ ক্লজ, যার আরেক নাম হচ্ছে রিলেটিভ ক্লজ। তো এই অ্যাডজেক্টিভ ক্লজ রিলেটিভ ক্লজের লিঙ্কারগুলো কারা? হু, হুম, হুজ, হুইচ, এইসব। এখন এখানে যদি কোথাও হি থাকতো তাহলে হির সঙ্গে কি হতো? হু হতো। তুমি মনে রাখবে হি হু, হিম হুম, হিজ হুজ। তাহলে এই হিমটা কাকে ইন্ডিকেট করছে? হারমিটকে। তাহলে আমার এই হিমের বদলে লিঙ্কার কি আনতে হবে? হুম, এই হুমটা আনতে হবে। তাহলে আমি প্রথম বাক্যটা লিখে নেবো, হি টোল্ড আস অ্যাবাউট হারমিট, লিখে নিলাম। এই হারমিট, এই হিমটা কাকে বোঝাচ্ছে? হারমিটকে বোঝাচ্ছে। তাহলে হিমের বদলে যে লিঙ্কারটা আনছো হুম, সেটা কিন্তু এই হিম যাকে বোঝাচ্ছে অর্থাৎ হারমিট, তারপরেই কি বসাতে হবে। তাহলে আমি এই হিমের বদলে হুমটা বসিয়ে দিলাম, এবং হুমটা যেহেতু হারমিটকে বোঝাচ্ছে, হুমটাকে হারমিটের পরেই লিখতে হবে। লেখার পরে অনেক স্টুডেন্ট কি করে, এইটা লিখে এই উল্টো দিক থেকে লেখা শুরু করে। না, তুমি হিমটা বদলে লিঙ্কার হুমটাকে হারমিটের পরে লিখে দেওয়ার পরে এখান থেকে যেমন আছে বাকিটা লিখে দাও। তাহলে কি লিখবো? ইন এ জঙ্গল হি মেট। হিম কিন্তু আমি আর লিখবো না, কারণ হিমের বদলে আমি হুমটা এখানে দিয়েছি। এরকম তো বলা যাবে না যে হি টোল্ড আস অ্যাবাউট এ হারমিট, যাকে জঙ্গলে সে সাক্ষাৎ করেছিল তাকে। তাহলে আবার কি তাকে হবে? আবার কি হিম লিখবো? না, হিমের বদলে হুমটা লিখেছি, তবে বি কেয়ারফুল সেই হুমটা যেন এই প্রথম বাক্যের যাকে ইন্ডিকেট করছে হারমিট ঠিক তার পরেই যেন বসে, অর্থাৎ এইটা যেন এরা যেন পাশাপাশি থাকে। দেখো এখানে বেসিক্যালি একটা ডিগ্রি চেঞ্জই করতে বলেছে। হি ইজ মোর অ্যাট্রাকটিভ, কম্পারেটিভ ডিগ্রি, তার জন্যই তারপরে কি আছে? দেন আছে। এবার যে অ্যাডজেক্টিভগুলো সিলেবেলে ভেঙে উচ্চারণ করতে হয়, অ্যাট্রাকটিভ, তাদের তো আর কম্পারেটিভ টলের মতো টলার বা গ্রেটের মতো গ্রেটার, অ্যাট্রাকটিভার করা যাবে না। তাদের জন্য কম্পারেটিভে মোর অ্যাট্রাকটিভ করতে হয়, তোমরা জানো সেটা। সুপারলেটিভ হলে কি দিতে হয়? মোস্ট অ্যাট্রাকটিভ। এখন এরপরে দু রকম জিনিস থাকতে পারে, কিন্তু একটা থাকতে পারে দ্যান এনি আদার ম্যান, যেটা নর্মালি থাকে, বা থাকতে পারে মোর অ্যাট্রাকটিভ দ্যান এনিওয়ান এলস। এনিওয়ান এলস অর্থাৎ এলস, হ্যাঁ, এই এলস মানে কি? অন্য যে কোনো কারুর থেকে, অন্য যে কোনো কারুর থেকে কি সে বেশি অ্যাট্রাকটিভ। কিন্তু কোন ডিগ্রিতে করতে হবে বলেনি, বলেছে মেক নেগেটিভ। একটু ঘুরিয়ে প্রশ্নটা করেছে। আসলে তুমি যদি পজিটিভ ডিগ্রিতে এটাকে আনো তাহলে অটোমেটিক সামনে কি চলে আসবে? নো আদার। আর নো আসা মানে বাক্যটা কি হলো? নেগেটিভ। তাহলে তুমি কি করবে? প্রথমে নো আদারের পরে ম্যানটা দেবে, এই যে ম্যানটা। আর যদি এটা যদি কি এইটা না থেকে যদি এনিওয়ান এলসও থাকতো তাহলে বুঝতে হবে যে হি, তার মানে কি তুমি একটা ম্যান বা পার্সন কিছু একটা তো ধরে নিতেই হবে। তাহলে নো আদার ম্যান, ভার্বটা বসে গেল ইজ। এবার এই যে ডিগ্রি পার্টটা মোর অ্যাট্রাকটিভ, তাকে তুমি পজিটিভে আনবে। তাহলে কি হবে? অ্যাজ অ্যাট্রাকটিভ অ্যাজ, কারণ পজিটিভ ডিগ্রি যখন করবে সেই অ্যাট্রাকটিভ এর কম্পারেটিভ হলে মোর অ্যাট্রাকটিভ হয়, সুপারলেটিভ হলে মোস্ট হয়, কিন্তু পজিটিভ জাস্ট এই অ্যাডজেক্টিভটাই হবে অ্যাট্রাকটিভ। এর সঙ্গে কোনো মোর মোস্টের মতো এক্সট্রা কিছু লাগবে না, কিন্তু তার আগে অবশ্যই একটা অ্যাজ আর পরে একটা অ্যাজ দিতে হবে। এইবার অনেক স্টুডেন্ট বা অনেক বইতেও থাকে হিটা এখানে এনে তারা সেই ভয়েস চেঞ্জের মতো হিম করে দেয়, হিটাকে এখানে হিম করে না, হিটা হি রাখবে। তার মানে মানেটা কিরকম বলো তো? নো আদার ম্যান, না অন্য কোনো মানুষ হয় ততটা অ্যাট্রাকটিভ, ততটা আকর্ষণীয় যতটা সে হয়। মানে সে হয় মানে কি? যতটা সে হয় অ্যাট্রাকটিভ। তাহলে এই হির পরে ব্র্যাকেটে ইস্তা দিতেও পারো, না দিলেও কিন্তু কোনো প্রবলেম নেই, কিন্তু এখানে হিম দেবে না। কি দেবে? হি। মাই ডিয়ার স্টুডেন্টস, মাধ্যমিকে যেমন পড়ে আর কি তেমনই আমি ফ্রেজাল ভার্ব এখানে আলোচনা করছি। নতুন যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটাকে প্রেস করবে। দেখো, শি ফেইল টু অ্যাপিয়ার ইন টাইম। অ্যাপিয়ার মানে কি জানো? হাজির হওয়া, অর্থাৎ সে টাইমে উপস্থিত হতে পারেনি। এখানে অ্যাপিয়ার থাকতে পারে, অ্যারাইভ থাকতে পারে, ফেইল টু কামও থাকতে পারে, অনেক কিছু। তোমাকে সেন্সটা বুঝতে হবে যে সে টাইমে উপস্থিত হতে পারেনি, যার ফ্রেজাল ভার্ব হচ্ছে কি? টার্ন আপ। কিন্তু টুর পরে যে অ্যাপিয়ার আছে তাহলে 100% ওটা প্রেজেন্ট ফর্মেই আছে। ওই অ্যাপিয়ারের গায়ে কোনো ইডি তো লেগে নেই, তাহলে আমি টার্ন আপটাই লিখে দেবো উইদাউট চেঞ্জ। আর মনে রাখবে এখানে যে ফ্রেজাল ভার্বের লিস্টগুলো দেওয়া থাকবে সবই প্রেজেন্ট ফর্মেই দেওয়া থাকবে, তাহলে টার্ন আপটাই ওখানে বসে যাবে। টার্ন আপ লেখার পরে এবারে দেখো, আই হ্যাভ স্টাডিড দ্য বুক কেয়ারফুলি, এই ভার্বটার যে আন্ডারলাইন করা আছে, অর্থাৎ আমি খুব যত্ন সহকারে বইটা পড়েছি। এই স্টাডিডের প্রেজেন্ট ফর্ম কি? STUDY, স্টাডি। তার 2 নম্বর অর্থাৎ পাস্ট ফর্মও স্টাডিড, 3 নম্বর অর্থাৎ পাস্ট পার্টিসিপেলও কি? স্টাডিড। এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্টে আছে। এই যে হ্যাভটা রয়েছে তার মানে এটা কত নম্বর? এটা V3। আজকে যদি এই হ্যাভটা না থাকতো, যদি থাকতো আই স্টাডিড, তাহলে কিন্তু এইটা V3 হতো না, V2। তাহলে স্টাডিডের আগে হ্যাভ আছে, এটা V3। স্টাডি মানে পড়া, বই পড়া, গ্রুপ ভার্ব কি? গো থ্রু, মনে থাকবে? গো থ্রু। এখন যদি এটা হ্যাভটা না থাকতো, শুধু স্টাডিড থাকতো এখানে, তাহলে গো এর পাস্ট ফর্ম
2 নম্বর ফর্ম ওয়েন্ট থ্রু হতো, কিন্তু হ্যাভের উপস্থিতি বলে দিচ্ছে যেটা প্রেজেন্ট পারফেক্ট, আর ই স্টাডিড V2 না V3, তাহলে আমি গো এর পাস্ট পার্টিসিপল অর্থাৎ V3 কি নেবো? চলো, গো, ওয়েন্ট, গন, জানো তোমরা, তাহলে এখানে কি হবে? ফ্রেজাল ভার্ব হবে গন থ্রু। এবারে কি রয়েছে? টিচার ইজ এক্সামিনিং দ্য অ্যান্সার স্ক্রিপ্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস। টিচার অ্যান্সার শিটগুলো, অ্যান্সার পেপারগুলো কি এক্সামিন করছে, মানে খাতা দেখছে। তাহলে এক্সামিনের গায়ে কি আছে? আইএনজি। দেখা ইংরাজি, এই যে খাতা চেক করার ফ্রেজাল ভার্ব কি? লুক ইনটু। কিন্তু যেহেতু এর গায়ে আইএনজি আছে, তাহলে ফ্রেজাল ভার্বটা তোমরা শিখে গেলে। চলো আজকে এখানেই শেষ করছি। আবার কোনো একটা ক্লাসে আমি সময় পেলে অবশ্যই ইংলিশের কোনো একটা বিষয় নিয়ে আবার তোমাদের সঙ্গে আলোচনা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। টাটা, গুড বাই।